শ্বশুর বাড়িতে বারবার অপমানিত হওয়ার পরেও নতুন বউ কিছু বলে না, সবাই তাকে দুর্বল ভাবে। কিন্তু সে ধীরে ধীরে পুরো পরিবারের মানসিক ভারসাম্য বদলে দিয়েছে, কিন্তু কোনো চিৎকার ছাড়াই। শহরের এক কোনো পুরনো আভিজাত্যে ঘেরা বিশাল অট্টালিকা ছায়ানীর। বাইরে থেকে বাড়িটা যতটা শান্ত মনে হয়, ভেতরের পরিবেশটা ঠিক ততটাই গুমো। এই বাড়ির বড় ছেলে আরিয়ানের সাথে বিয়ে হয়ে আসা নীলাঞ্জনার আজ মাস 6 পার হলো, কিন্তু এই 6 মাসে সে বুঝতে পেরেছে এই বাড়িতে তার অস্তিত্বটা অনেকটা ঘরের কোণে পড়ে থাকা আসবাবপত্রের মতো, যার প্রয়োজন আছে কিন্তু কদর নেই। সকাল 7টা বাজতে রান্নাঘরে টুংটাং শব্দ শুরু হয়। নীলাঞ্জনা চা বানাচ্ছে, শাশুড়ি রাবেয়া বেগম ড্রয়িং রুমে বসে চড়া গলায় কাজের মেয়েটার সাথে কথা বলছে, যা আসলে পরোক্ষভাবে নীলাঞ্জনাকে শোনানো। আজকালকার মেয়েদের হাতের কাজ তো দেখি না, শুধু সাজুগুজু আর আলসেমি। আমার বড় ছেলের কপালটাই মন্দ, একটা কাজের মেয়ে আনলেও শান্তি পেতাম। নীলাঞ্জনা ট্রে হাতে ড্রয়িং রুমে ঢুকলো, মৃদু হেসে ধোয়া ওঠা চায়ের কাপটা শাশুড়ির সামনে রাখলো। রাবেয়া বেগম চায়ের কাপে চুমুক দিতেই বলে উঠলেন, চিনি কি মেপে দিতে হয়, নাকি বাপের বাড়ি থেকে চিনির অভাব নিয়ে এসেছো? নীলাঞ্জনা কোনো প্রতিবাদ করলো না, নিচু স্বরে বলল, পরের বার ঠিক হয়ে যাবে মা। আরিয়ান উপর থেকে নামতে নামতে বলল, মা শুধু শুধু কেন চেঁচাও সকালে, ও তো চেষ্টা করছে। আরিয়ানের কথা শুনে রাবেয়া বেগম আরো জ্বলে উঠলেন। শুরু হলো পুরনো কাসন্দি ঘাটা। নীলাঞ্জনা চুপচাপ নিজের কাজে চলে গেল। বাড়ির সবাই ভাবে নীলাঞ্জনা ভীতু, কথা বলতে পারে না, তাই সবাই তাকে ইচ্ছে মতো কথা শোনায়। ননদ রিমি তো সরাসরি বলেই দেয়, ভাবি তোমার কি আত্মসম্মান বলতে কিছু নেই? মা এত কথা বলে আর তুমি পুতুলের মতো দাঁড়িয়ে থাকো। নীলাঞ্জনা শুধু হাসে, এক অদ্ভুত রহস্যময় হাসি। সে জানে চিৎকার দিয়ে দেয়াল তোলা যায়, কিন্তু মানুষের মন বদলানো যায় না। সে তার খেলাটা শুরু করছে অনেক আগে থেকেই, যা এই বাড়ির কেউ টের পায়নি। বিকেলে ড্রয়িং রুমে বসে সবাই যখন সিরিয়াল দেখছিল, নীলাঞ্জনা ধীর পায়ে এসে বসলো, হাতে একটা ছোট ডায়েরি। সেই ইদানিং রাবেয়া বেগমের ছোটবেলার গল্প শুনতে চায়। প্রথম প্রথম রাবেয়া বেগম খেকিয়ে উঠতেন, কিন্তু নীলাঞ্জনার ধৈর্য অসীম। সে এমন ভাবে প্রশ্ন করে যে রাবেয়া বেগম অজান্তেই নিজের অতীতে ডুবে যান। আজ যেমন বললেন তার শাশুড়ির কঠোর শাসনের কথা। গল্প বলতে বলতে রাবেয়া বেগমের চোখ ভিজে এলো। তিনি উপলব্ধি করতে পারলেন যে না, তিনি যা বলছেন তা আসলে তার নিজের বর্তমান আচরণের প্রতিফল। নীলাঞ্জনা খুব সমর্পণে বলল, মা আপনিও তো অনেক কষ্ট করেছেন, সেই কষ্টটা এখন অন্যদের কেন দেবেন? রাবেয়া বেগম চমকে উঠলেন। একটা ছোট বাক্য কিন্তু ধারালো তীরের মতো তার হৃদয়ে বিঁধল। তিনি রেগে গিয়ে ঘর থেকে চলে গেলেন, কিন্তু ওই এক মুহূর্তের জন্য তার মনের গভীরে একটা অস্থিরতা তৈরি হলো। রাতে আরিয়ান যখন ঘরে ফিরল, দেখলো নীলাঞ্জনা জানালার পাশে দাঁড়িয়ে। আরিয়ান কাছে এসে বলল, সবাই তোমাকে এত কথা বলে, তুমি সহ্য করো কি করে? নীলাঞ্জনা তার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সহ্য করি না আরিয়ান, আমি পরিবর্তন করার চেষ্টা করছি। চিৎকার করলে দূরত্ব বাড়ে, আর নীরবতা মানুষকে ভাবতে বাধ্য করে। এই বাড়ির মানুষগুলো অসুস্থ নয়, তারা শুধু অভ্যস্ত হয়ে গেছে ভুল পথে চলতে। আরিয়ান অবাক হয়ে তার স্ত্রীর দিকে তাকিয়ে রইল। এই সেই মেয়ে যাকে সে দুর্বল ভেবেছিল। নীলাঞ্জনার চোখে দৃষ্টিতে এক অদ্ভুত স্থিরতা, যা আরিয়ানকে মুগ্ধ করলো। এদিকে মাঝরাতে রাবেয়া বেগমের ঘুম ভেঙে গেল। তার কানে বাজলো নীলাঞ্জনা সেই কথাটি, সেই কষ্টটা এখন অন্যদের কেন দেবেন? তিনি বিছানার এপাশে ওপাশে করতে লাগলেন। নীলাঞ্জনা জানতো বিষ নামাতে হলে আগে ক্ষতটা পরিষ্কার করতে হয়। সে কোনো লড়াইয়ে নামেনি, সে নেমেছে এক মনস্তান্ত্রিক যুদ্ধে, যেখানে অস্ত্র নেই, আছে কেবল সঠিক সময় বলা কিছু অমূল্য শব্দ। পরদিন সকালে টেবিলের পরিবেশটা একটু অন্যরকম। রাবেয়া বেগম চা খাওয়ার সময় চিনির কমতি নিয়ে কোনো কথা বললেন না, শুধু বললেন, আজ দুপুরে ইলিশ মাছ করো, তোমার বাবার বাড়ি থেকে পাঠানো সরিষার তেল দিয়ে। নীলাঞ্জনা মৃদু হাসলো। পরিবারের মানসিক ভারসাম্য বদলানোর প্রথম ধাপটা সফল হয়েছে। সে জানে এই পথটা দীর্ঘ, অপমান আসবে, অবজ্ঞা আসবে, কিন্তু তার নীরবতার শক্তি এই পাথুরে দেয়ালগুলোকে একদিন ঠিকই গলিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই গল্পের বাকি অংশ শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।